গুড মর্নিং স্টুডেন্টস। আমি ডাক্তার উদয় হালদার, এক্সপোনেন্টে তোমাদের আমি বায়োলজি ফ্যাকাল্টি এবং নিট মেন্টর। আমাদের ইউটিউব লেকচার সিরিজ শুরু করেছিলাম সেল চ্যাপ্টার দিয়ে। তো আমরা বিগত ভিডিওগুলোতে বেশ কয়েকটা টপিক আমরা পড়েছি। লাস্ট ভিডিওতে আমি তোমাদেরকে বিভিন্ন সেল অর্গানেলস সম্বন্ধে একটা ব্রিফ ইন্ট্রোডাকশন দিয়েছি। এই ভিডিও থেকে আমি এবার পরপর তোমাদেরকে বিভিন্ন সেল অর্গানেলস নিয়ে ধরে ধরে পড়াবো। তো আজকে হচ্ছে তোমাদের সবার প্রিয় সেল অর্গানেল মাইটোকন্ড্রিয়া, দি পাওয়ার হাউস অফ দি সেল। আর এটা যে বায়োলজি জীবনে পড়েও নি সেও জানে যে মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস অফ দ্য সেল বলে, কারণ ইট প্রডিউসেস কি এনার্জি আর এটিপি। চলো দেখা যাক মাইটোকন্ড্রিয়া জিনিসটা কেমন দেখতে। আসো, মাইটোকন্ড্রিয়ার একটা পুরনো নামও আছে, বায়োপ্লাস্ট। অ্যাকচুয়ালি প্লাস্টিড আর মাইটোকন্ড্রিয়ার মধ্যে অনেক সিমিলারিটিও আছে, এটা প্লাস্টিড পড়ার পর তোমরা দেখতে পাবে। তো এখন আসো মাইটোকন্ড্রিয়া। তো মাইটোকন্ড্রিয়া অ্যাজ ইউ নো যেটা সমস্ত ইউক্যারিওটিক সেলসে পাওয়া যায়, be it a plant cell, animal cell, fungal cell, every eukaryotic cell has mitochondria. Except few such as our mature RBC, ওদের মাইটোকন্ড্রিয়া থাকে না ফর আ রিজন। আমরা সেগুলো বডি ফ্লুইডস এন্ড সার্কুলেশন চ্যাপ্টার যখন যাব তখন আরবিসি নিয়ে ডিসকাশন করব। তো মাইটোকন্ড্রিয়া তাহলে সমস্ত ইউক্যারিওটিক সেলসে পাওয়া যায়। লেখা রাখো ফার্স্টে, ফাউন্ড ইন almost all eukaryotic cells. তারপর দেখো মাইটোকন্ড্রিয়ার কটা মেমব্রেন আছে? দুটো। এই দেখো, এটা হচ্ছে আউটার মেমব্রেন আর এটা হচ্ছে ভেতরের ইনার মেমব্রেন। ওকে, আর দুটো মেমব্রেনের মাঝখানে যে স্পেসটা থাকে, এই যে স্পেসটা, সেই স্পেসটাকে বলা হয় ইন্টার মেমব্রেন স্পেস বা পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস। তাহলে মাইটোকন্ড্রিয়া কটা মেমব্রেন বা পর্দা দিয়ে কভার্ড? অ্যাজ ইউ নো, দুটো মেমব্রেন, আউটার মেমব্রেন বা বহিঃপর্দা, ইনার মেমব্রেন বা অন্তঃপর্দা বাংলা। আর দুটো পর্দার মাঝে যে স্পেসটা আছে, ইন্টার মেমব্রেন স্পেস বা পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস বলে। কি মনে রাখবে? দেখো এই স্পেসটা কি কোথায় আছে? মাইটোকন্ড্রিয়ার পেরিফেরিতে, তাই পেরিফেরি বা পরিধির দিকে, তার জন্য এটাকে কি বলা হয়? পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস। এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে, এই ইনার মেমব্রেনটা খেয়াল করো, এটা হচ্ছে ইনার মেমব্রেন। মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনটা ভেতরের দিকে ফিঙ্গার লাইক এক্সটেনশনস বা দেখো ফোল্ডিং তৈরি করেছে, তাই এই যে মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনটা ভেতরের দিকে ফোল্ডস তৈরি করেছে। এই ফোল্ড গুলোকে বলা হয় ক্রিস্টি। দিস ফোল্ডস আর কল্ড কি? ক্রিস্টি, CRISTAE, ক্রিস্টি। এর ফাংশন, এটা বোঝার জন্য তোমাদেরকে জানতে হবে যে মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে কি হয়। মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বলে একটা প্রসেস, ওটা এনার্জি প্রোডাকশনের একটা পার্ট, এরোবিক রেসপিরেশনের লাস্ট পার্ট অ্যাকচুয়ালি। তোমরা এরোবিক রেসপিরেশন সম্বন্ধে ডিটেলসে পড়বে রেসপিরেশন ইন প্লান্টস। আচ্ছা, তোমাদেরকে আমি 2 মিনিট সময় নিয়ে বলেই দিচ্ছি ছোট করে। দেখো, তোমরা জানো সেলের মধ্যে যে কেমিক্যাল রিয়াকশন দিয়ে এনার্জি প্রোডাকশন বা এটিপি তৈরি হয় তাকে রেসপিরেশন বলে। সেলুলার রেসপিরেশন বা বাংলায় কোষীয় শ্বসন বলে। সেলের মধ্যে যে প্রসেসে এনার্জি বা এটিপি তৈরি হয় এটাকে বলা হয় সেলুলার রেসপিরেশন বা কোষীয় শ্বসন। এটা দুটো ভাগ। যদি অক্সিজেনের উপর ডিপেন্ড করে, মানে অক্সিজেন ইউজ হয় ওই প্রসেসে, তাহলে সেটা হচ্ছে এরোবিক রেসপিরেশন বা বাংলায় বললে সবাত শ্বসন। আর যদি ওটু মলিকিউলস ইউজ না হয় তাহলে সেটাকে বলে অ্যানারোবিক রেসপিরেশন বা অবাত শ্বসন। সো ফোকাস অন এরোবিক রেসপিরেশন। এরোবিক রেসপিরেশনের 3টে ফেজ হয়। ফার্স্ট পার্ট গ্লাইকোলাইসিস সেলের সাইটোপ্লাজমে। নেক্সট পার্ট ক্রেবস সাইকেল মাইটোকন্ড্রিয়ার মধ্যে ভেতরে ফ্লুইড মিডিয়ামে ম্যাট্রিক্স। আর থার্ড পার্ট ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা অক্সিডেটিভ ফসফোরাইলেশন,
ওই প্রসেসটা কোথায় হয়? মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে। কেমন? আর তাহলে মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে কোন কেমিক্যাল প্রসেস হচ্ছে? ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। দেখো, ইনার মেমব্রেন যে ফোল্ড গুলো তৈরি করেছে, মানে ক্রিস্টি ফর্ম করেছে, এদের সুবিধা হচ্ছে কি সারফেস এরিয়া বাড়বে। আমাদের সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি। এই দেখো, আমার হাত দেখো, এর বাউন্ডারি এরিয়াটা কত, এটা কিন্তু আমি যখন ফিঙ্গার গুলো ছড়িয়ে দিচ্ছি তখন এর বাউন্ডারি এরিয়াটা কত, অনেক বেড়ে যাচ্ছে, অনেকটা সেই ইন্টেস্টাইনের ভিলারের মতো। তো একটা এই লাইনটা দেখো আর এই লাইনটা দেখো, কোনটাতে বাউন্ডারি বেশি? অফকোর্স সেকেন্ডটা। মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বলে হিউজ ইম্পর্টেন্ট একটা প্রসেস হয়, যেটা এরোবিক রেসপিরেশন বা সবাৎশ্বাসনের লাস্ট ফেজ। আর ওখানেই অ্যাকচুয়ালি প্রচুর এটিপি তৈরি হয়। মোস্ট অফ দ্য এটিপিস আর জেনারেটেড ইন দ্যাট ফেজ অ্যাকচুয়ালি। বাট তোমার যদি সারফেস এরিয়া বেশি হয় তাহলে কি বাড়বে? কেমিক্যাল রিঅ্যাকশন রেট বাড়বে। তো যত তুমি স্পেস দেবে কাজটা করায় তত বেশি বাড়বে। তো দ্যাটস ওয়াই মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনটা ভেতরের দিকে ফোল্ডেড হয়ে কি ফিঙ্গার লাইক কি ক্রিস্টি তৈরি করেছে, সো দ্যাট দেয়ার উইল বি মোর অ্যাভেলেবল সারফেস এরিয়া এবং মোর অপরচুনিটি টু ডু ইটিএস। তো ইনার মেমব্রেনের থেকে কি ফর্ম হয়? ভেতরের দিকে ফিঙ্গার লাইক ফোল্ডিংস তৈরি হয়, ইনফোল্ডিংস, যাদেরকে আমরা কি বলি? ক্রিস্টি। ক্রিস্টি কি করে? দে ইনক্রিজ দ্য সারফেস এরিয়া ফর ইটিএস, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এটা হচ্ছে এরোবিক রেসপিরেশনের লাস্ট ফেজ অ্যাকচুয়ালি। ফাইন। আর মাইটোকন্ড্রিয়ার ভেতরে যে ফ্লুইড মিডিয়াম থাকে বা ফ্লুইড ম্যাট্রিক্স থাকে তাকে কি বলে? ম্যাট্রিক্স। মাইটোকন্ড্রিয়ার ভেতরে যে ফ্লুইড মিডিয়াম থাকে সেটা হচ্ছে ম্যাট্রিক্স। এটা একটা জেনারিক টার্ম বলতে পারে। কিন্তু সেলের মধ্যে যে ফ্লুইড থাকে সাইটোপ্লাজম বলে, যার মধ্যে মেইনলি মেজরিটি অফ দ্য সাইটোপ্লাজম ইজ ওয়াটার, মিনারেলস, সুগার, অ্যামাইনো অ্যাসিড এন্ড মেনি কাইন্ড অফ কেমিক্যাল মলিকিউলস আর দেয়ার। আর সাইটোপ্লাজমে কি করে? সেল অর্গানেলস গুলো ফ্লোট করছে, ভাসছে। আর মাইটোকন্ড্রিয়ার ভিতরে ফ্লুইড মিডিয়ামকে কি বলা হয়? ম্যাট্রিক্স। এবার এই ম্যাট্রিক্সে কিছু ইন্টারেস্টিং জিনিস আছে, প্লিজ নোট। ফার্স্ট অফ অল, ম্যাট্রিক্সে কি হয়? মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে ক্রেবস সাইকেল হয়। নোট করো, ক্রেবস সাইকেল or citrate cycle or citrate cycle। ওই যে বললো এটা কি জিনিস? এরোবিক রেসপিরেশন বা সবাৎশ্বাসনের তিনটে স্টেপ। ফার্স্ট স্টেপ গ্লাইকোলাইসিস সেলের সাইটোপ্লাজমে হয়, মানে মাইটোকন্ড্রিয়ার বাইরে সেলের সাইটোপ্লাজমে। নেক্সট দুটো ফেজ ক্রেবস আর ইটিএস মাইটোকন্ড্রিয়ার মধ্যে হয়। ওই জন্য এরোবিক রেসপিরেশনের জন্য মাইটোকন্ড্রিয়া খুব ইম্পর্টেন্ট। যে সেলের মাইটোকন্ড্রিয়া থাকে না, মানে ইউক্যারিওট সেলের কথা বলছি, তাদের এরোবিক রেসপিরেশন হয় না। এই যে ম্যাচিউর আরবিসি একটু আগে বললাম, যেহেতু মাইটোকন্ড্রিয়া নেই, ওদের কিন্তু এরোবিক রেসপিরেশন হয় না। তারা শুধুমাত্র অ্যানারোবিক রেসপিরেশন বা অবাতশ্বাসন করে কিন্তু এনার্জি ডিমান্ড ফুলফিল করে। হ্যাঁ, এরোবিক রেসপিরেশনের সেকেন্ড পার্ট ক্রেবস সাইকেল, বা যাকে আরেকটা কথায় বলে সাইট্রেট সাইকেল বা সাইট্রিক অ্যাসিড সাইকেল, সেটা মাইটোকন্ড্রিয়ার এই ফ্লুইড মিডিয়ামে ম্যাট্রিক্সে হয়। আর এরোবিক রেসপিরেশনের লাস্ট বা থার্ড পার্ট ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম কোথায় হয়? ইনার মেমব্রেনে, যেটা আমি অলরেডি ডিসকাশন করলাম। রাইট? এটা জেনে রাখো। দেখো, পরীক্ষায় এই সিম্পল জিনিসগুলোকে তোমাদের ঘুরিয়ে কোশ্চেন করে। কিভাবে? দেখো, তুমি জানো যে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে কোন প্রসেস হয় এনার্জি প্রোডাকশনের জন্য? ক্রেবস সাইকেল। সেটাকে ঘুরিয়ে পরীক্ষা জিজ্ঞেস করবে, আচ্ছা বলো তো, ক্রেবস সাইকেলের জন্য নেসেসারি যে এনজাইমস, বা যাকে বাংলায় বলে উৎসেচক, ক্রেবস সাইকেলের জন্য নেসেসারি এনজাইমস গুলো কোথায় পাওয়া যায়? অ্যান্সার কি হবে? মাইটোকন্ড্রিয়া, স্পেসিফিক মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স। আরে ভাই, যেখানে রিঅ্যাকশনটা হয় তার জিনিসপত্র সেখানেই পাওয়া যাবে, সেটাই তো স্বাভাবিক, তাই না? তাহলে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে কি হয়? ক্রেবস সাইকেল। আর ইনার মেমব্রেনে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এই যে প্রসেসগুলোর নাম বলছি, এখন শুধু তোমাদের নামগুলি জানতে হবে এই মুহূর্তে। আমরা যখন রেসপিরেশন প্লান্টস চ্যাপ্টারে যাব, সেটা আমি ডিটেলসে তোমাদের পড়াবো ওয়ান বাই ওয়ান। সেখানে এই প্রত্যেকটা প্রসেস নিয়ে সেপারেট ক্লাস, হ্যাঁ, একটা ক্লাস গ্লাইকোলাইসিসের উপরে, তারপর একটা ক্রেবসের উপর, আর একটা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তো সব তোমরা আস্তে আস্তে জানতে পারবে। সেল হচ্ছে অ্যাকচুয়ালি ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার, সব চ্যাপ্টারের বেসিক একটু একটু করে এই চ্যাপ্টারে আছে।
তোমরা এই জায়গাটা নামটা শুনতে আর এটা নিয়ে পুরো গোটা ক্লাস হবে 11 এ। তাহলে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে এখানে লিখেছি যে বিভিন্ন রকমের এনজাইমস, ফর এক্সাম্পল কোন প্রসেসের এনজাইমস, ক্রেবস সাইকেল, কেমন? আর ভেরি ইম্পর্টেন্ট, মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে একটা ইন্টারেস্টিং জিনিস থাকে, সাচ এজ সিঙ্গেল সার্কুলার ডিএনএ, একটা সার্কুলার ডিএনএ থাকে, একটু আগে দেখালাম না, এই যে সিঙ্গেল সার্কুলার ডিএনএ থাকে। তো এখানে অ্যাকচুয়ালি ওরা লিনিয়ার দিয়ে দেখিয়েছে, বাট অ্যাকচুয়ালি এভাবে আঁকলে সুবিধা হবে, আমি এভাবে আঁকছি, এই যে সার্কুলার ডিএনএ আছে, এটা বড় করে এঁকেছি ডিসপ্রপোর্শনাল বোঝানোর জন্য। হ্যাঁ, তারপর ডিএনএ থাকলে ওখান থেকে আরএনএও ফর্ম হবে, আর মাইটোকন্ড্রিয়ার নিজস্ব রাইবোজোম আছে, এবং একটা নোট দি পয়েন্ট যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে রাইবোজোমটা আছে দ্যাট ইজ লাইক প্রোক্যারিওট। প্রোক্যারিওটে কি থাকে? 70s রাইবোজোম থাকে, এখানে সেই 70s রাইবোজোম আছে। দেখো ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, মানে চিন্তা ভাবনার মতো ব্যাপার। কারণ দেখো মাইটোকন্ড্রিয়া নিজে আছে একটা ইউক্যারিওটিক সেলের মধ্যে, আর তোমরা জানো ইউক্যারিওটিক সেলের মধ্যে সাইটোপ্লাজমে এবং আরইআর এর গায়ে সারফেসে কি 80s রাইবোজোম পাওয়া যায়, তাই তো? এখানে তোমাদেরকে আমি একটু সেলের ছবিটা একবার ঘুরে নিয়ে আসি, কয়েকটা কথা আছে এখানে বলার। এই ছবিটা দেখো, একটা ইউক্যারিওটিক সেলে কোথায় কোথায় রাইবোজোম পাওয়া যায়। একটা হচ্ছে সেলের সাইটোপ্লাজমে ফ্রি ফ্লোটিং রাইবোজোমস আছে, আর ইউক্যারিওটিক সেল তো ওই ফ্রি রাইবোজোমস গুলো অ্যাকচুয়ালি 80s রাইবোজোম। তারপর আরইআর এর গায়ে দেখো রাইবোজোম আছে, এটাও তোমার 80s রাইবোজোম। ইউক্যারিওটিক সেলে এই দুটো মেইন জায়গা ছাড়াও আরো দুটো জায়গা আছে, একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার মধ্যে, আরেকটা হচ্ছে প্লান্ট সেলের প্লাস্টিডের মধ্যেও 70s রাইবোজোম থাকে। কেন আমি পরে ডিসকাশন করছি। স্লাইডে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে তো প্রথমত যে কিছু ইম্পর্টেন্ট এনজাইমস থাকে, কারণ মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে ক্রেবস সাইকেল এবং এটা ছাড়াও অনেক বায়োকেমিক্যাল প্রসেস রিঅ্যাকশনস, আর যে কোনো রিঅ্যাকশনস করতে গেলে আমাদের সেলে কি লাগে? এনজাইমস লাগে, ক্যাটালিস্ট লাগে। তো সেই ক্যাটালিস্ট গুলো মাইটোকন্ড্রিয়াতে পাওয়া যায়, মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে পাওয়া যায়। তাদের মধ্যে পরীক্ষায় তোমাদের এটাই জিজ্ঞেস করবে যে ক্রেবস সাইকেল আর সাইট্রেট সাইকেল কোথায় হয়? মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে। এবং এদের জন্য দরকারি এনজাইমস গুলো কোথায় পাওয়া যাবে? ম্যাট্রিক্সে। মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে আরো কয়েকটা ইন্টারেস্টিং জিনিস পাওয়া যায়, একটা হচ্ছে সার্কুলার ডিএনএ, আরএনএ এবং 70s রাইবোজোম। হ্যাঁ, মাইটোকন্ড্রিয়া নিজে আছে ইউক্যারিওটিক সেলের মধ্যে। ইউক্যারিওটিক সেলে জেনারেলি তোমার 80s থাকে সাইটোপ্লাজমে আরইআর, কিন্তু তোমাদেরকে দেখালাম একটু আগে ছবি। এবার মাইটোকন্ড্রিয়ার ভেতরে কিন্তু 70s আছে, জাস্ট লাইক প্রোক্যারিওট। কেন এবং কি ব্যাপার এটা আমি পরে ডিসকাশন করব, একটু হোল্ড করো। তাকে বলিনি, মাইটোকন্ড্রিয়া দেখো একটা নিজস্ব ডিএনএ আছে এবং তারপর আরএনএ তৈরি হয় ওখান থেকে, এবং রাইবোজোম আছে। তাহলে মাইটোকন্ড্রিয়া যেহেতু নিজস্ব রাইবোজোম আছে, মাইটোকন্ড্রিয়া তার দরকারি প্রোটিনস গুলো নিজেই ফর্ম করতে পারে অনেকগুলো। ভেবে দাও। আচ্ছা, তোমরা আশা করি সেই সিকোয়েন্সটা জানো যে ফার্স্টে ডিএনএ থেকে আরএনএ ফর্ম হয়, আরএনএ থেকে প্রোটিন ফর্ম হয়, রাইট? মাইটোকন্ড্রিয়া দেখো নিজস্ব একটা সার্কুলার ডিএনএ আছে যেখান থেকে আরএনএ ফর্ম হয়, এবং আরএনএ থেকে নেক্সট কি ফর্ম হয়? প্রোটিন। বাই হুম? রাইবোসোম, যেটা 70s। হ্যাঁ, 70s হোক 80s হোক, কাজ তো প্রোটিন সিনথেসিস করে। মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ, আরএনএ এবং 70s রাইবোসোম থাকাতে সুবিধা কি জানো? যে মাইটোকন্ড্রিয়া তার দরকারি অনেক প্রোটিন নিজেই তৈরি করতে পারে, মানে নিউক্লিয়াসের ডিএনএ উপর ডিপেন্ড না করে। প্রোটিনগুলো স্যার কি কাজ করে? দেখো,
মাইটোকন্ড্রিয়ার মধ্যে অনেক রকম বায়োকেমিক্যাল রিঅ্যাকশনস হয়, কারেক্ট? এই রিঅ্যাকশনস গুলো করতে গেলে কি লাগে বললাম? এনজাইমস বা ক্যাটালিস্ট। আর এনজাইম মলিকিউলস গুলো কেমিক্যালি কি দিয়ে তৈরি হয়? প্রোটিন। মোস্ট অফ দ্য এনজাইম molecules are made of protein. The mitochondria তার দরকারি এনজাইম প্রোটিনস গুলোর বেশ কিছু জিনিস, বেশ কিছুগুলো নিজেই তৈরি করে নিতে পারে। হ্যাঁ, বাদ বাকি প্রোটিন এনজাইমস তৈরি করার জন্য সে আমাদের সেলের যে মেইন বিগ বস ডিএনএ আছে কোথায়? নিউক্লিয়াসে, তার উপর ডিপেন্ড করে। সেখানকার ডিএনএ থেকে আরএনএ, তারপর প্রোটিন হয়ে ফর্ম হয়, তারপর মাইটোকন্ড্রিয়া আসে। তো মাইটোকন্ড্রিয়াতে অনেক রকম কেমিক্যাল রিঅ্যাকশনস হয়, তোমরা জানো। সেই রিঅ্যাকশনস করতে গেলে অনেক রকমের কি লাগে? এনজাইমস লাগে, হুইচ আর মেড অফ প্রোটিন। আর মাইটোকন্ড্রিয়া তার দরকারি এনজাইম প্রোটিনস গুলোর অনেকগুলোই নিজে তৈরি করতে পারে। মোটামুটি 17টার মতো, 60খানার মধ্যে 17খানার মতো তৈরি করতে পারে। তো সেই এক্সাক্ট ফিগার তোমাদের লাগবে না। তো মাইটোকন্ড্রিয়া তার দরকারি এনজাইম প্রোটিনস গুলোর অনেকগুলোই নিজেই তৈরি করতে পারে, কারণ ওর কাছে নিজস্ব ডিএনএ আছে এবং নিজস্ব রাইবোজোম আছে প্রোটিন তৈরি করার জন্য। তাহলে মাইটোকন্ড্রিয়া যেহেতু তার নিজের অনেকটা কাজ নিজে করতে পারে, তার জন্য মাইটোকন্ড্রিয়াকে বলা হয় একটা সেমি অটোনোমাস সেল অর্গানেল। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় সেমি অটোনোমাস সেল অর্গানেল। এটা নোট করে রাখো, মাইটোকন্ড্রিয়াকে বলা হয় একটা সেমি অটোনোমাস অর্গানেল। ফর দিস রিজন মাইটোকন্ড্রিয়া কি একটা সেমি অটোনোমাস অর্গানেল। তো তোমাদেরকে আমি সেপারেট স্লাইডে লিখি। দেখো, mitochondria has a circular DNA, therefore RNA and 70S ribosome. Therefore, it can synthesize many of its required enzyme proteins of its own. That's why mitochondria is called a semi-autonomous cell organ. বা বাংলায় বললে এটাকে বলে অর্ধ স্বনির্ভর, অর্ধ স্বনির্ভর কোষ অঙ্গাণু। কেমন? মাইটোকন্ড্রিয়ার যেহেতু নিজস্ব ডিএনএ আছে, আরএনএ আছে, 70S রাইবোজোম আছে, তো এ নিজের দরকারি এনজাইম প্রোটিন বা উৎসেচক প্রোটিন গুলোর অনেকগুলো নিজেই তৈরি করে দিতে পারে, ইন্ডিপেন্ডেন্ট অফ নিউক্লিয়ার ডিএনএ বা নিউক্লিয়াসের ডিএনএ উপর ভরসা না করে অনেকগুলো নিজেই তৈরি করতে পারে। হ্যাঁ, বাদ বাকিগুলো নিউক্লিয়াসের ডিএনএ উপর ডিপেন্ড করতেই হবে ওকে। তো মাইটোকন্ড্রিয়া যেহেতু নিজের অনেক এনজাইম প্রোটিন নিজেই তৈরি করতে পারে, তার জন্য কি বলা হয়? সেমি অটোনোমাস সেল অর্গানেল বা অর্ধ স্বনির্ভর কোষ। এই কোশ্চেনটা তোমাদের বোর্ড পরীক্ষায় সিবিএসই এন্ড আইসি তে রিজনিং টাইপ কোশ্চেন বা এক্সপ্লেন হোয়াই টাইপের কোশ্চেন আসতে পারে, বা নিটে বা এমসিকিউ বেসড পরীক্ষায় এটা অ্যাসারশন রিজন হিসেবে আসতে পারে। এক্স্যাক্টলি এই জিনিসটা খুব সুন্দর একটা অ্যাসারশন রিজনিং কোশ্চেন। কিরকম ভাবে আসতে পারে চলো দেখা। একটা অ্যাসারশন দিল তোমাদেরকে, বলল মাইটোকন্ড্রিয়া is called a semi autonomous cell organ.
আর রিজন বললো মাইটোকন্ড্রিয়া has its own circular DNA and 70S ribosome and 70S ribosome. অ্যাসারশন রিজন কোশ্চেনে কি দেখতে হয়? প্রথমে দেখতে হয় যে স্টেটমেন্ট দুটো ট্রু কিনা, তারপর যদি ট্রু হয় দেখতে হয় যে রিজনটা অ্যাসারশনকে কি প্রপারলি জাস্টিফাই করছে। দেখি অ্যাসারশন কি বলেছে, মাইটোকন্ড্রিয়া ইজ আ সেমি অটোনমাস সেল অর্গানেল। ইয়েস, মাইটোকন্ড্রিয়া একটা অর্থ স্বনির্ভর কোষ অঙ্গাণু। রিজন হিসেবে কি দিয়েছে কোশ্চেনে, যে মাইটোকন্ড্রিয়ার একটা নিজস্ব সার্কুলার ডিএনএ আছে এবং 70S রাইবোসোম আছে। দুটোই স্টেটমেন্টে কারেক্ট। দেখো রিজনটা জাস্টিফাই করছে, মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ আর রাইবোসোম থাকাতে কি হয়, ও নিজের দরকারি এনজাইম প্রোটিন অনেকগুলো নিজেই তৈরি করতে পারে। দ্যাটস ওয়াই কি ও সেমি অটোনমাস বা অর্থ স্বনির্ভর, হাফ ইন্ডিপেন্ডেন্ট বলতে পারো। তাহলে কি এখানে বোথ assertion and reason are correct and reason is the correct explanation of কি the assertion। বুঝতে পেরেছো? তো এটা খুব সুন্দর একটা assertion reasoning কোশ্চেন, যে কোনো মোমেন্টে পরীক্ষায় আসতে পারে। মাইটোকন্ড্রিয়া সেকশন থেকে আমি বলবো যে ওয়ান অফ দ্য ফাইনেস্ট কোশ্চেন একটা assertion reasoning কোশ্চেন হচ্ছে এটা। তো মাইটোকন্ড্রিয়া ম্যাট্রিক্সে অনেক জিনিসই থাকে, প্রচুর এনজাইমস থাকে, কারণ মাইটোকন্ড্রিয়া ম্যাট্রিক্সে নট অনলি ক্রেবস সাইকেল, আরো অন্যান্য অনেক কেমিক্যাল রিঅ্যাকশনসও হয়। তো তোমাদের আপাতত ক্রেবস সাইকেল বা সার্কিট সাইকেল হয় সেটা জানলেই চলবে। তার দরকার এনজাইমস গুলো এখানে আছে, আর ম্যাট্রিক্সে সার্কুলার ডিএনএ আরএনএ 70S রাইবোসোম, রাইট? আরেকটা জিনিস খেয়াল করো, মাইটোকন্ড্রিয়া কিন্তু ডিভাইড করতে পারে বাই বাইনারি ফিশন প্রসেস। মাইটোকন্ড্রিয়া ক্যান ডিভাইড বাই বাইনারি ফিশন প্রসেস, বা যাকে বাংলায় বলে দ্বিবিভাজন। ইম্পর্টেন্ট ওয়ার্ড লিখলাম। তুমি তো সবাই ক্লাস 10-এ একটু আধটু সেল ডিভিশন পড়েছো, তাই? যখন একটা সেল ডিভাইড করে আমরা মেইনলি পড়েছি ক্যারিওকাইনেসিস, যে একটা নিউক্লিয়াস ডিভাইড করে কি করে দুটো নিউক্লিয়াস হচ্ছে, তারপরে সাইটোকাইনেসিস হয়ে মানে সাইটোপ্লাজম ভাগ হয়ে দুটো সেল সেপারেট হয়ে গেল। এবার যখন দেখো দুটো সেল যখন আলাদা হচ্ছে, একটা সেল থেকে যখন দুটো সেল ফর্ম হচ্ছে, তখন দুটো সেলকে শুধু নিউক্লিয়াস দিতে চলবে না, তাকে সাইটোপ্লাজম দিতে হয়, তারপর সেল অর্গানেলস গুলো দিতে হবে। ফর এক্সাম্পল দুটো সেলকেই মাইটোকন্ড্রিয়া দিতে হবে। তো তোমার কাছে নিশ্চয়ই এমন কোনো ব্যবস্থা থাকতে হবে যে প্রসেসে মাইটোকন্ড্রিয়া ডিভাইড করে। ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে মাইটোকন্ড্রিয়া বাইনারি ফিশন প্রসেসে ডিভাইড করে, অ্যাকচুয়ালি যেভাবে ব্যাকটেরিয়া ডিভাইড করে সেইভাবে। ইয়েস, দ্যাটস অ্যান ইন্টারেস্টিং পয়েন্ট। মাইটোকন্ড্রিয়া ডিভাইডস লাইক কি ব্যাকটেরিয়া, বাই হুইচ প্রসেস কি বাইনারি ফিশন। এইবার এই দুটো পয়েন্ট দেখো, মাইটোকন্ড্রিয়ার কি আছে সার্কুলার ডিএনএ, 70S রাইবোসোম, যেগুলো কার ফিচার, প্রোক্যারিওটিক সেল বা ব্যাকটেরিয়ার ফিচার, ইজন্ট ইট? তোমরা জানো প্রোক্যারিওটিক সেলে কি হয়, সার্কুলার ডিএনএ থাকে। প্রোক্যারিওটিক সেলে কি থাকে, কোন রাইবোসোম, 70। আবার মাইটোকন্ড্রিয়া ডিভাইড করে কার মতো, ব্যাকটেরিয়ার মতো, মানে প্রোক্যারিওটিক্সের মতো বাইনারি ফিশন প্রসেস। অল দিস পয়েন্ট ইন্ডিকেট দ্য প্রোক্যারিওটিক অরিজিন অফ মাইটোকন্ড্রিয়া। সায়েন্টিস্টরা মাইটোকন্ড্রিয়ার এই ফিচার্স গুলো দেখে গোল গোল ডিএনএ, 70S রাইবোসোম, বাইনারি ফিশন প্রসেস দিয়ে মাইটোকন্ড্রিয়া ডিভাইড করে, এই পয়েন্টস গুলো দেখে সায়েন্টিস্টরা একটা কনক্লুশন দিলেন আমাদের। কি সেই কনক্লুশন? কনক্লুশন হচ্ছে এই যে মাইটোকন্ড্রিয়া আসলে নিজে ছিল আগে একটা প্রোক্যারিওটিক সেল। সে এক্সপার্ট হলো কিসে, সে স্পেশালাইজড হলো কিসে, এনার্জি প্রোডাকশন এর ব্যাপারে। তখন তাকে ঢুকিয়ে নিলকে, তাকে নিজের ঘরে ঢুকিয়ে নিলকে ইউক্যারিওটিক সেল, সেখানেই রেখে দিল। মাইটোকন্ড্রিয়া তাহলে কার মধ্যে ঢুকে গেল, ইউক্যারিওটিক সেলের মধ্যে। এবং ইউক্যারিওটিক সেল বলল যে মাইটোকন্ড্রিয়াকে, ওকে তুমি এনার্জি প্রোডাকশন ডিপার্টমেন্ট পুরো দায়িত্ব নিয়ে নাও, আজ থেকে দায়িত্ব পুরো তোমার, তুমি সামলাও। তো মাইটোকন্ড্রিয়া ইউক্যারিওটিক সেলের এনার্জি প্রোডাকশনে মেজর রোল তারপর থেকে প্লে করা শুরু। ইয়েস, থিওরিটা এরকম যে মাইটোকন্ড্রিয়া নিজে আসলে একটা প্রোক্যারিওটিক সেল, যে স্পেশালাইজড ছিল কি এনার্জি প্রোডাকশন, এবং তারপর মাইটোকন্ড্রিয়াকে ইনকর্পোরেট করে নিল কে ইউক্যারিওটিক সেল, তারপর ওখানে একে বলা হয়
এন্ডোসিম্বায়োটিক থিওরি। তাহলে এই দুটো পয়েন্ট ইন্ডিকেট করে যে মাইটোকন্ড্রিয়া কোত্থেকে অরিজিন হয়েছে, প্রোক্যারিওটিক সেল। দিস ইজ সাজেস্টিভ ফর প্রোক্যারিওটিক অরিজিন অফ মাইটোকন্ড্রিয়া। কোন কোন পয়েন্ট তোমাকে এটা জানতে হবে, কি কি? সিম্পল, এই যে মেইন তিনটে পয়েন্ট। এক হচ্ছে এই সিঙ্গেল সার্কুলার ডিএনএ, রাইট? সিঙ্গেল সার্কুলার ডিএনএ, সার্কুলার ডিএনএ ইম্পর্টেন্ট কথা। 70s রাইবোসোম আর বাইনারি ফাংশন প্রসেস যে ডিভাইড করে, অল দিস ফিচার্স আর ইন্ডিকেটিভ অফ কি প্রোক্যারিওটিক অরিজিন অফ মাইটোকন্ড্রিয়া। হ্যাঁ, এবং এই থিওরিটার নাম হচ্ছে এন্ডোসিম্বায়োটিক থিওরি। দিস থিওরি ইজ নোন অ্যাজ দি এন্ডোসিম্বায়োটিক থিওরি। এখানে লিখে দিই, এটাকে বলা হয় এন্ডোসিম্বায়োটিক থিওরি। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং জিনিস, এন্ডোসিম্বায়োটিক। তোমরা তো নিশ্চয়ই আশা করি সিম্বায়োটিক ওয়ার্ডটার মানে জানো, আশা করি শুনেছো। না জানলে আমি বলে দিচ্ছি, কোনো সমস্যা নেই, বলে দিচ্ছি। দেখো, সিম্বায়োটিক রিলেশনশিপ মানে হচ্ছে মিউচুয়াল বেনিফিশিয়াল রিলেশনশিপ, দুটো অর্গানিজমের মধ্যে বা দুটো জিনিসের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক, যাকে আমরা মিউচুয়ালিজম নামেও বলে থাকি। বাংলায় সিম্বায়োটিক রিলেশনশিপ বা মিউচুয়ালিজম রিলেশনশিপকে বলা হয় মিথজীবীয়তা। মিথজীবীয়তা বলে। তোমরা এরকম এক্সাম্পল শুনেছো নিশ্চয়ই, বায়োলজিক্যাল ক্লাস চ্যাপ্টার যদি পড়ে থাকো, লাইক দ্যাটস দ্য সিম্বায়োটিক রিলেশনশিপ বিটুইন অ্যালগি এন্ড ফাঙ্গি। শৈবাল বা শ্যাওলা আর ফাঙ্গাস বা ছত্রাকের মধ্যে কি মিউচুয়াল বেনিফিশিয়াল রিলেশনশিপ হচ্ছে লাইকেন। ফাঙ্গাস ওয়াটার অ্যাবজর্ব করে অ্যালগিকে দেয়, অ্যালগি খাবার বানিয়ে ফাঙ্গাসকে দেয়, তো তাদের দুজনে বেনিফিট হচ্ছে। তো এইটা হচ্ছে সিম্বায়োটিক রিলেশনশিপ। আর এটা কি বলে এন্ডোসিম্বায়োটিক রিলেশনশিপ, অন্ত মিথজীবীয় সম্পর্ক। অন্ত মিথজীবীয় সম্পর্ক, অ্যাকচুয়ালি অন্ত মিথজীবী মানে কি, মাইটোকন্ড্রিয়া ইউক্যারিওটিক সেলের মধ্যে ঢুকে গেছে, তাতে ইউক্যারিওটিক সেল তো বিশাল লাভ হয়েছে যে এনার্জি প্রোডাকশনে হেডেকটা নিয়ে নিয়েছে মাইটোকন্ড্রিয়া মেজরলি। আর প্লাস মাইটোকন্ড্রিয়া অনেক কাজ সেলের উপর ছেড়ে দিয়েছে, অন্যদেরকে দিয়ে করাচ্ছে। মাইটোকন্ড্রিয়া র ম্যাটেরিয়ালস না আদার সাবস্টেন্স নিয়ে চিন্তা রইল না, তাহলে দুজনেই লাভ অ্যাকচুয়ালি। এটাকে বলা হয় এন্ডোসিম্বায়োটিক। কেমন? অলরেডি জান ম্যাট্রিক্সে ক্রেব সাইকেল হয় বা সাইক্লেট সাইকেল হয়, আর ইনার মেমব্রেনে ইটিএস হয়। আচ্ছা, এবার তোমাদেরকে আমি একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো। মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনের উপর একটা জিনিস, এক ধরনের পার্টিকেল হুইচ লুকস লাইক র্যাকেট। আমি একটা আঁকছি এখানে, পুরো অ্যালং দ্য ইনার মেমব্রেন ইনক্লুডিং ক্রিস্টি উপরে এরকম থাকে। আমি এটা আলাদা করে সেপারেট লিখে দেখাচ্ছি। মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেন এবং ক্রিস্টির উপরে এই এরকম র্যাকেটের মতো দেখতে একটা পার্টিকেল। এটা হচ্ছে একটা ডায়াগ্রাম স্কেচ। এটা হচ্ছে আউটার মেমব্রেন, এটা হচ্ছে ইনার মেমব্রেন। ইনার মেমব্রেনে বসানো আছে কি এই পার্টিকেল, দেখতে র্যাকেট, টেনিস র্যাকেটের মতো দেখতে, র্যাকেট পার্টিকেল বলে বা অক্সিজম বলে, বা আরেকটা নাম আছে F0F1 পার্টিকেল। সবচেয়ে ফেমাস এটাই, যে আমরা এখন পড়বো F0F1 পার্টিকেল। দেখো এই পার্টিকেলটার বেস, এটা হচ্ছে ইনার মেমব্রেন। ইনার মেমব্রেনে এই বেসটা এমবেডেড। এই পার্টিকেল তিনটে পার্ট, একটা হচ্ছে বেস বা ভূমি, স্টক বা বৃন্ত, আর এটা হচ্ছে হেড বা মস্ত। পার্টিকেলটাকে তুমি তিনটে পার্ট ডিভাইড করে ভাবতে পারো, বেস, স্টক মানে গলা, আর হেড। বেসটাকে বলা হয় হচ্ছে F0 পার্ট, আর হেডটাকে বলা হয় হচ্ছে F1 পার্ট। এই পার্টিকেলটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে অ্যাকচুয়ালি ইটিএস। যখন আমি তোদেরকে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম পড়াবো, তখন দেখবে যে এই পার্টিকেলটা হেডটা রোটেট করে, এই পার্টিকেলটাকে ডিরেক্টলি এটিপি প্রোডাকশনের রোল প্লে করে। কি করে করে আমি বলছি তোমাদেরকে ছোট্ট করে। এটা কেমিওস্মোটিক থিওরি আন্ডারে তোমার রেসপিরেশন প্লান্টস পড়তে পারো।
আগেই তোমার দেখাই, দেখো মনে আছে মাইটোকন্ড্রিয়ার দুটো মেমব্রেন, আউটার মেমব্রেন আর ইনার মেমব্রেনের মাঝখানে স্পেস কি বলে? ইন্টারমেমব্রেন স্পেস বা পেরিমাইটোকন্ড্রিয়াল। ওই স্পেসে ডিউরিং ইটিএস এই যে H প্লাস আয়ন জমা হয়। কি জমা হচ্ছে? H প্লাস আয়ন অ্যাকুমুলেট করছে। কোত্থেকে আসছে? তোমরা জানতে পারবে NADH2 আর FADH2। ওই মলিকিউলস গুলো থেকে H প্লাস আয়নগুলো বাই সাম প্রসেস কোথায় জমা হবে? মাইটোকন্ড্রিয়ার দুটো মেমব্রেনের মাঝে স্পেসে, ইন্টারমেমব্রেন স্পেস বা পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেসে জমা হবে। তারপর এই H প্লাস আয়নটা এই F0 পার্টিকেলের মধ্যে একটা টানেল টাইপের আছে। H প্লাস আয়নগুলো এই F0 পার্টিকেলের মধ্যে দিয়ে ঢুকবে, ঢুকে কি ফ্লো করে কোথায় চলে আসবে? দেখো H প্লাস গুলো কোথায় চলে আসছে? এই ম্যাট্রিক্সে চলে আসছে। ইনার মেমব্রেনের ভিতর দিকটা কি আছে? ম্যাট্রিক্স। তাহলে ডিউরিং এটিএস আউটার আর ইনার মেমব্রেনের মাঝখানে H প্লাস আয়ন জমা। তো যে একটা প্রত্যেক আসে NADH2 FADH2 ওই মলিকিউলস থেকে। H প্লাস আয়নগুলো পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস বা ইন্টারমেমব্রেন স্পেসে অ্যাকুমুলেট করছে। সেই H প্লাস আয়নগুলো এবার F0 পার্টিকেলের মধ্যে দিয়ে ফ্লো করছে। ফ্লো করে কোথায় আসছে? ম্যাট্রিক্সে আসছে। তোমরা জানো ন্যাচারালি কোনো সাবস্টেন্স কি হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশন ফ্লো করে, তাই না? ডিফিউশন প্রসেস। তো সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি। এবার H প্লাস আয়নের ফ্লোয়ের চাপে এই F0 পার্টিকেলের যে হেড, এই F1 পার্টটা রোটেট করছে। আর তখনই ওখানে এডিপি মলিকিউল আর একটা ফসফেট, তখন কি হচ্ছে? এডিপি অ্যাডিনোসিন ডাইফসফেট আর একটা ফসফেট পিআই কথা মানে হচ্ছে ইনঅর্গানিক ফসফেট। এই কেমিস্ট্রিটাকে আমরা PO4 লিখি, সেটাকে বায়োলজিতে শর্টে পিআই বলে, ইনঅর্গানিক ফসফেট। এডিপি আর একটা ফসফেট কম্বাইন করে কি তৈরি করে? এটিপি তৈরি করে। এই ব্যাপারে আমি তোমাদেরকে আরো ডিটেইলস ডিসকাশন করব কেমিস্ট্রি 3 পড়ার সময়, যখন রেসপিরেশন ক্লাস। তাহলে এই পার্টিকেলটা ভীষণ ইম্পর্টেন্ট। F0 F1 পার্টিকেল বা অক্সিজোম, এটাই দুটোই সবচেয়ে পপুলার নাম। F0 F1 পার্টিকেল বা অক্সিজোম বা সিম্পল ক্যাজুয়াল ওয়ার্ডে বললে র্যাকেট পার্টিকেল, যেটা মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেন এবং ক্রিস্টের উপর থাকে, সেটা এটিপি প্রোডাকশনে হিউজ রোল প্লে করে। বাই দ্য ওয়ে, এই অক্সিজোম বা F0 F1 পার্টিকেল হচ্ছে ইলেকট্রন ট্রান্সফার সিস্টেমের লাস্ট পার্ট। হ্যাঁ, জেনে রাখো, এটা ইলেকট্রন ট্রান্সফার সিস্টেমেরই পার্ট, লাস্ট পার্ট অ্যাকচুয়ালি। কমপ্লেক্স 5 নম্বরটাই লাস্ট পার্ট। কি হয় গল্পটা ইনশর্ট তোমাদের বলে দিলাম, তো কুইক সামারি করে দিচ্ছি। তো মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেন এবং ক্রিস্টের উপরে কি আছে? F0 F1 পার্টিকেল বা অক্সিজোম বা র্যাকেট পার্টিকেল। দেখো ইনার মেমব্রেনে বসানো F0 পার্টটা বেসটা ইনার মেমব্রেনে এমবেডেড, আর এটা হচ্ছে হেডটা F1। মাইটোকন্ড্রিয়ার দুটো মেমব্রেনের মাঝে স্পেসে, পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস বা ইন্টারমেমব্রেন স্পেসে কি অ্যাকুমুলেট হয়? H প্লাস আয়ন জমা হয়। H প্লাস আয়নটা তারপর কোন দিক দিয়ে ফ্লো করে? তোমার F0 পার্টিকেলের মধ্যে দিয়ে ফ্লো করে। ওই ফ্লোয়ের চাপে, প্রেসারে ওর হেডটা রোটেট করে, F1টা রোটেট করে, করলে এডিপি আর ফসফেট কম্বাইন করে কি তৈরি করে? এটিপি। এবং এর হেডে কি থাকে? F0 পার্টিকেলের হেডে এটিপি সিনথেস বলে একটা এনজাইম থাকে। নাম শুনে বুঝতে পারছো যে ও কি করে? এডিপি আর ফসফেট কম্বাইন করে এটিপি সিনথেসিস করে। তোমাদের ইন শর্ট আমি কেমিস্ট্রি 3 এটা অ্যাকচুয়ালি বললাম। ঠিক আছে, আরো নাম আছে এই পার্টিকেলটা, ফার্নান্ডিস মোরান সাব ইউনিট বা রেসপিরেটরি অ্যাসেম্বলি বলে। আর এটা লিখিয়ে দিয়েছি আমি, এটা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের লাস্ট পার্ট, কমপ্লেক্স। আর এটিপি সিনথেস এনজাইমটা কোথায় থাকে? পার্টিকেলে হেড পোরশন, F1 পোরশন। কিনা এগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশন, এটা সম্বন্ধে লাগবে পরবর্তীকালে। এখানে সিম্পল ট্রিক বলছি, অনেক স্টুডেন্ট আমি দেখেছি F0 আর F1 এর মধ্যে গুলিয়ে ফেলে। অনেকে F0টা ভাবে হেড, F1টা বেস। না, F0টা বেস, F1টা হচ্ছে হেড পার্টকে বলা হয়। এটা কি করে মনে রাখবে? লিফটে 0 টিপলে আমরা কোথায় নামি? গ্রাউন্ড ফ্লোরে বা 0th ফ্লোর। তার জন্য গ্রাউন্ড ফ্লোর মানে বেসটা হচ্ছে কি? F0। এভাবে মনে রাখবে। এই যে আমি তোমাদেরকে H প্লাস আয়ন ফ্লুইড চাপে F1 হেডটা রোটেট করছে, এই রোটেশনের ফলে
এডিপি আর ফসফেট কম্বাইন করে এটিপি ফর্ম করছে, এই যে পড়লাম, এই জিনিসটা তোমাদের একটা ওই হাইড্রো ইলেকট্রিসিটির মতো মনে হচ্ছে না? কি আমরা নদীতে কি করে একটা ড্যাম বা বাঁধ তৈরি করে জলটাকে কি আমরা কি একটা হাইট অব্দি স্টোর করি, তারপর কন্ট্রোলড ওয়েতে কি জলটাকে ছাড়ি। জলের ফ্লোটা কি করে গিয়ে একটা টারবাইনকে ঘোরায়, যার সঙ্গে কি ম্যাগনেট বা ডায়নামো লাগানো। ম্যাগনেট বা ডায়নামো রোটেট করলে কি হয়, কারেন্ট ইলেকট্রিসিটি কি প্রডিউস হয়, এনার্জি তৈরি হয়, তাই না? ঠিক সেরকম সিস্টেম একটা, ওখানে জলের চাপে জলের প্রেসারে কে রোটেট করছিল, টারবাইন ঘুরে কি হচ্ছিল, ইলেকট্রিসিটি প্রডিউস হচ্ছে। এখানে জল হাইড্রোজেন আয়নের চাপে কে ফ্লো করছে, F0 এখানে মাথাটা রোটেট করছে, আর করার ফলে এটিপি তৈরি হচ্ছে, এনার্জি প্রডিউস হচ্ছে। কম্পেয়ার ইট, একটু থিঙ্ক অ্যাবাউট ইট। এটাও ডিটেলসে রেসপিরেশন ক্লাস চ্যাপ্টার আমি পড়াবো, তখন এই ইটিএস পার্টটা পড়ানোর সময় ডিটেলস। তো এই হচ্ছে তোমাদের মাইটোকন্ড্রিয়া ইন ডিটেলস। এখানে দু চারটে আমি তোমাদেরকে ইন্টারেস্টিং আর কয়েকটা ফ্যাক্ট বলে রাখি। মাইটোকন্ড্রিয়ার রোল তোমরা জানো যে ইট ইজ কল্ড দি পাওয়ার অফ দ্য সেল বিকজ ইট প্রডিউসেস এটিপি। আচ্ছা, তোমাদের পরীক্ষা যদি এক্সপ্লেন করতে বলে যে why mitochondria is called the powerhouse of the cell, তোমরা জাস্ট like average student, mitochondria does produce ATP, so it's called the powerhouse of the cell, এরকম লিখে আসো। তুমি এখানে বেটার অ্যান্সার লিখতে পারো যে মাইটোকন্ড্রিয়া কি প্রসেস তৈরি করে, সেটাও মেনশন করতে পারো যে in the matrix of mitochondria Krebs cycle occurs, and in the inner membrane of mitochondria the last and third phase of aerobic respiration, which is called the ETS, occurs, and by this process mitochondria produces a lot of ATP, therefore mitochondria is called the powerhouse of the cell। আর তোমার মাইটোকন্ড্রিয়াতে কি প্রসেস এনার্জি তৈরি হয় সেটা যদি একটু মেনশন করতে পারো, তোমাদের অ্যান্সার উইল বি বেটার। এটা একটু লিখো তোমার মাথায়। তো মাইটোকন্ড্রিয়ার এই এনার্জি প্রোডাকশনের রোল ছাড়াও আরো কিছু কাজ আছে, কিন্তু তোমাদের বিয়ন্ড স্কোপ, মানে বিয়ন্ড 11 সিলেবাস, বাট স্টিল আমি তোমাদের দু একটা বলে রাখছি। মাইটোকন্ড্রিয়া সেলের ন্যাচারাল ডেথে রোল প্লে করে। হ্যাঁ, যে কোনো সেলের একটা ন্যাচারাল ডেথের মেকানিজম আছে। সেলটা বয়স হয়ে গেলে, ও বিয়ন্ড রিপেয়ার চলে গেলে, যার রিপেয়ার করে চালানো যাচ্ছে না, বা এফিসিয়েন্সি কমে গেলে তাকে বডি ন্যাচারালি মেরে দেয়, এবং সেই প্রসেসকে বলা হয় অ্যাপোপ্টোসিস। অ্যাপোপ্টোসিস মানে হচ্ছে জেনেটিক্যালি প্রোগ্রাম সেল, সেখানে মাইটোকন্ড্রিয়ার রোল আছে। সেটা কলেজ লেভেলে তোমরা পড়তে পারো, বড় জানবে সেই ব্যাপারগুলো। মাইটোকন্ড্রিয়াতে ফ্যাটি অ্যাসিড তৈরি হয়, বা ফ্যাটি অ্যাসিড ব্রেকডাউন হয়, তোমার এনার্জি প্রডিউস হয়, অনেক কিছু এরকম অনেক জিনিস। তো সেটা তোমাদের এই লেভেলে ইম্পর্টেন্ট না, তুমি ফোকাস করো মাইটোকন্ড্রিয়ার রোল ইন এনার্জি প্রোডাকশন। ওকে, তো উইথ দ্যাট নোট মাইটোকন্ড্রিয়া সম্বন্ধে আমি আমার ডিসকাশন এখানে শেষ করছি। যেটুকু শেখালাম তোমরা নোট করে নিও, ইট উইল বি রিকোয়ার্ড ফর বোথ বোর্ডস। এন্ড তো নেক্সট ভিডিওতে আমি আসছি অন্য একটা টপিক নিয়ে।